প্রিয় শিক্ষার্থী ভাইয়া অথবা আপু, উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্র প্রতিটা অধ্যায়ের প্রতিটা টপিক খুব মজার এবং সহজবোধ্য করতে সিএমআই স্কুলের ধারাবাহিক লেকচার ভিডিওর এই আয়োজন। নতুন আরও একটি পর্বে তোমাকে স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদুল হাসান, তোমার অন্যতম একজন শুভাকাঙ্ক্ষী। বিগত পর্বে আমরা বয়েলের সূত্র সম্বন্ধে আলোচনা করেছিলাম। আজকের পর্বে আমরা আলোচনা করব চার্লসের সূত্র সম্বন্ধে। তো চার্লসের সূত্র মানে হচ্ছে যে যখন চাপ স্থির থাকবে তখন আয়তন এবং তাপমাত্রার যে সম্পর্ক সেটাই হচ্ছে চার্লসের সূত্র। তো খেয়াল করে দেখো, বয়েলের সূত্রের সময় টেম্পারেচার স্থির থাকে আর চার্লসের সূত্রের সময় চাপ স্থির থাকে। তোমরা মনে রাখার জন্য চার্লস শব্দের সঙ্গে চাপ শব্দটার একটা মিল খুঁজে পেতে পারো, এবং বয়েল যেহেতু টেম্পারেচার বাড়াইলে বয়েল হয় সাধারণত, সেক্ষেত্রে বয়েলের সাথে টেম্পারেচার বা তাপমাত্রা এটার একটা সিমিলারিটি খুঁজে নিতে পারো। তো চার্লসের সূত্র কি বলে যে যদি চাপ স্থির থাকে, মনে করো একটা পাত্রের মধ্যে এরকম কিছু অণুপরমাণু আছে, নির্দিষ্ট ভরের কিছু অণুপরমাণু আছে। এখন যদি চাপ স্থির রেখে এর তাপমাত্রা বাড়ায় দেওয়া হয় তাহলে কি হবে? এই যে অণুপরমাণু যেগুলো আছে তাদের মধ্যকার গতিশক্তি বেড়ে যাবে। তাদের অন্তর্নিহিত তাপশক্তি যেহেতু বেড়ে যাবে, তার মানে তারা অধিক গতিশক্তি প্রাপ্ত হয়ে আরও দিক বিদিক ছোটাছুটি করতে থাকবে। তার মানে ছোটাছুটি করার শক্তি তারা বেশি পেয়ে যাবে। যদি তারা বেশি ছোটাছুটি করে তার মানে আরও বেশি দূরত্ব ট্রাভেল করে তারা বেশি আয়তন দখল করতে পারবে। তার মানে আমরা বুঝতে পারলাম যে টেম্পারেচার বাড়ালে গতিশক্তি বৃদ্ধি পাবে, আর গতিশক্তি বৃদ্ধি পেলে তাদের আয়তনও বৃদ্ধি পাবে। অপরদিকে আমরা যদি টেম্পারেচার কমাই দেই তাহলে কি হবে? অণু পরমাণুগুলোর গতিশক্তি কমে যাবে। তার মানে তাদের বেশি জায়গা ট্রাভেল করা হবে না, অল্প কম জায়গাতেই ট্রাভেলটা হয়ে যাবে। তার মানে আয়তন কমে যাবে। তাহলে সিম্পলভাবে আমরা বুঝতেছি যে তাপমাত্রা বাড়ায় দিলে আয়তন বাড়বে এবং তাপমাত্রা কমায় দিলে আয়তন কমবে। তার মানে আমরা বলতে পারি যে চাপ যদি স্থির থাকে সেক্ষেত্রে টেম্পারেচার এবং আয়তন হবে পরস্পর সমানুপাতিক, অর্থাৎ তাপমাত্রা বাড়ায় দিলে আয়তন বাড়বে, তাপমাত্রা কমায় দিলে আয়তন কমে যাবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ভি ইজুকাল টু কেটি, সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে কেটি, টি কে এদিকে নিয়ে আসলাম, ভি ডিভাইডেড বাই কে, ভি ডিভাইডেড বাই টি ইজুকাল টু কে। তার মানে যেহেতু ভি এবং টি এর যে ভাগফলটা এটা সবসময় ধ্রুব সংখ্যা হবে, সেক্ষেত্রে আমরা একাধিক কেসের ক্ষেত্রে ভি ওয়ান বাই টি ওয়ান, ভি টু বাই টি টু, ভি থ্রি বাই টি থ্রি ডট 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 ইজুকাল টু কে পেতে পারি। তার মানে আমাদের এখান থেকে যে কোনো দুইটা বা তিনটা সিচুয়েশন থেকে আমরা ভি ওয়ান বাই টি ওয়ান, ভি টু বাই টি টু এরকম সূত্র দাঁড় করাতে পারি। তাহলে আমরা যদি একটা সংক্ষেপে চার্লসের সূত্র গ্রাফের সাহায্যে প্রকাশ করতে চাই তাহলে দেখো, আমাদের বয়েলের সূত্রের সময় ছিল যে চাপ যদি বাড়ায় দেওয়া হয় তাহলে আয়তন আস্তে আস্তে কমে যায় এবং সেটা একটা অধিবৃত্তীয় গ্রাফ হয়। সেটা আমরা এখানে দেখিয়েছিলাম বিগত পর্বে, যে আস্তে আস্তে আয়তন কিন্তু কমে যাচ্ছে চাপ বাড়ানোর ফলে। কিন্তু এখানে চাপ স্থির রেখে যখন আমি তাপমাত্রা বাড়াচ্ছি তখন অবশ্যই আয়তনটা বাড়তেছিল, কিন্তু এই আয়তনটা বাড়া হবে একটা নির্দিষ্ট হারে, অর্থাৎ একটা সরল রেখা পাওয়া যাবে। এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, সরল রেখা। এটা কেন সরল রেখা হলো, কেন সেটা এরকম মূলবিন্দুগামী হলো, কেন ডট ডট লাইন কিছু দূর জায়গায় দিলাম, এগুলো অবশ্যই আমরা ব্যাখ্যা করব। তো এখান থেকে অন্তত এটা ধারণা পাওয়া যাচ্ছে যে আমরা যদি চাপ স্থির রেখে তাপমাত্রা বাড়ায় দেই তাহলে অবশ্যই একটা সরল রেখা পাওয়া যাবে আয়তন বনাম তাপমাত্রা লেখচিত্রের ক্ষেত্রে। তো আমাদের চার্লস সূত্রে একদম বেসিক আইডিয়াগুলো কিন্তু এই পর্যন্তই ক্লিয়ার হয়ে গেল। আমরা এখন একটু ভিতরে প্রবেশ করব যে চার্লসের সূত্র তিনি কিভাবে, যে চার্লস কি সূত্র দাঁড় করালেন, সেই সূত্রটা কিভাবে আসলো, সেখান থেকে আরও কি কি গ্রাফ অঙ্কন করা যায় সেগুলো আমরা একটু ডিটেলসে পড়াশোনা করব। তো দেখো, চার্লসের সূত্র আমরা এবার ইন ডিটেইলে আলোচনা করব। বিজ্ঞানী এসি চার্লস 1787 সালে তিনি একটা সূত্র এস্টাবলিশ করেন, এবং সেটা হচ্ছে যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের, অবশ্যই নির্দিষ্ট ভরের কোনো গ্যাস কথাটা উল্লেখ করতে হবে, কারণ আমরা নির্দিষ্ট পরিমাণ গ্যাস নিয়েই কিন্তু এক্সপেরিমেন্টটা করতেছি। অর্থাৎ বিজ্ঞানীরা কিন্তু নির্দিষ্ট পরিমাণ গ্যাস নিয়ে এক্সপেরিমেন্টটা করেন যে যদি চাপ স্থির রাখা হয় নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের ফলে এর তাপমাত্রা, এই গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের যে আয়তনটা ছিল সেই আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। কথাগুলো আমরা একটু ভেঙে ভেঙে ডিটেলস আলোচনা করব। মনে করো
0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এর আয়তন ছিল একদম V0 সেন্টিমিটার কিউব। চার্লস দেখলেন যে যদি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো যায় তাহলে আয়তনটা বেড়ে যায়। এখন কতটুকু আয়তন বাড়ে উনি দেখলেন যে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর ফলে আয়তনটা বেড়ে যায় যে 0 ডিগ্রি সেলসিয়াস তার যেটা আয়তন ছিল তার 1/273 অংশ। 1 ডিগ্রি বাড়ানোর ফলে এতটুকু অংশ বাড়ে। তার মানে 1 ডিগ্রি বাড়ানোর ফলে মোট আয়তন কত হলো? মোট আয়তন হলো V0 প্লাস V0/273। তার মানে আমরা লিখতে পারি V0 কমন নিয়ে 1 প্লাস 1/273। তাহলে 1 ডিগ্রি বাড়ানোর ফলে এতটুকু আয়তন বেড়ে যায়। উনি দেখলেন 2 ডিগ্রি বাড়ানোর ফলে এই আয়তনটুকুর দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ 1/273 জায়গায় 2/273 হয়ে যায়। তার মানে 2 ডিগ্রির ক্ষেত্রে এই মোট আয়তনটা হবে V0 1 প্লাস 2/273, অর্থাৎ 1 ডিগ্রির জন্য যতটুকু বাড়ে 2 ডিগ্রির জন্য ঠিক তার দ্বিগুণ পরিমাণ বাড়ে। 3 ডিগ্রির জন্য 3 গুণ বাড়ে, অর্থাৎ 1-এর জায়গায় তখন 3 হবে, 4-এর সময় 4 হবে। এইভাবে যদি T ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যদি বাড়ানো হয় তাহলে নতুন আয়তনটা হবে V0 1 প্লাস T/273 পরিমাণ। অর্থাৎ যে কোনো টেম্পারেচার তুমি বাড়াও না কেন এই এতটুকু আয়তনের টি গুণ, অর্থাৎ যত টেম্পারেচার তুমি বাড়াচ্ছ অত গুণ এই আয়তনটা কিন্তু বেড়ে যাবে। এই জায়গাটা একটু আমাদের মার্ক করে রাখতে হবে। তাহলে তুমি চিন্তা করে দেখো যে যদি এইভাবে টি পরিমাণ বাড়াতে 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 যদি 273 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার তুমি বাড়ায় ফেলো তাহলে কি পাবা? V0 1 প্লাস 273/273। তার মানে এটা কেটে যাবে 1 প্লাস 1 মানে 2 ইজ ইকুয়াল টু 2V0। তার মানে যদি আমরা টেম্পারেচার বাড়াতে বাড়াতে 273 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ায় ফেলি তাহলে দ্বিগুণ পরিমাণ আয়তন পাওয়া যাবে এর আদি আয়তনে, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াসে যে আয়তনটা ছিল তার দ্বিগুণ আয়তন হয়ে যাবে যদি 273 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়ানো হয়। এখন চিন্তা করে দেখো, এবার আমরা তাপমাত্রা কমাবো। বিজ্ঞানী চার্লস দেখলেন যে টেম্পারেচার কমাইলে আয়তনও কমে যায়। কিভাবে কমে যায়? 1 ডিগ্রি সেলসিয়াস কমালে আয়তন কমে যায় V0 এর 1/273। তার মানে একই রকমভাবে হ্রাস পায় বা কমে যায়। তার মানে উনি দেখলেন যে 1 ডিগ্রি সেলসিয়াস যদি হ্রাস করা যায় মোট আয়তন হয় V0 1 মাইনাস 1/273, অর্থাৎ জাস্ট কমে গেল। এইভাবে যদি 1 2 3 4 আগের মতন হিসাব নিকাশ আমরা করি তাহলে দেখো তো T ডিগ্রি সেলসিয়াস যদি আমরা কমায় ফেলি তাহলে কি পাওয়া যাবে? V0 1 মাইনাস T/273। এইভাবে আমরা কত দূর পর্যন্ত কমাতে পারবো? যদি কমাতে কমাতে আমরা 273 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কমাতে পারি তাহলে নতুন আয়তন কত আসবে? V0 1 মাইনাস 273/273। এইটা যদি কাটা যায় তাহলে 1 মাইনাস 1 আসতেছে, তার মানে V0 ইন্টু 0 আসবে, তার মানে রেজাল্ট আসবে 0, অর্থাৎ নতুন আয়তন আসলো 0। তার মানে যদি টেম্পারেচার কমানো যায় কমাতে কমাতে যদি 273 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমরা কমায় ফেলতে পারি তাহলে ওই নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন 0 হয়ে যায় থিওরিটিক্যালি। যদিও থিওরিটিক্যালি কখনোই গ্যাসের আয়তন একদমই শূন্য হয়ে যায় না, কিছুটা হলেও সামান্য পরিমাণ হলেও থাকবে, অর্থাৎ 273 পর্যন্ত যাওয়া সম্ভব। যদিও বাস্তবে 273 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যাওয়া সম্ভব হয়নি, ধরে নেওয়া হয় যে এর কাছাকাছি পর্যন্ত যাওয়া সম্ভব। এক্স্যাক্টলি এই মানটা কিন্তু 273.15 ডিগ্রি সেলসিয়াস। এই যে মাইনাস এত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যাওয়া সম্ভব হয় এই তাপমাত্রাটাকে বলা হয় অ্যাবসোলিউট টেম্পারেচার অথবা পরম শূন্য তাপমাত্রা। তাহলে যদি বলা হয় পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞা বলো তাহলে তুমি কি বলবা? যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন
তাত্ত্বিকভাবে বা থিওরিটিক্যালি শূন্য হয়ে যায় সেই তাপমাত্রাকেই বলা হয় পরম শূন্য তাপমাত্রা। সোজা বাংলা কথায় এই টেম্পারেচারের নিচে কোনো টেম্পারেচার বাস্তবে পাওয়া সম্ভব নয়। এবার আমরা চার্লসের সূত্রে গ্রাফ অঙ্কন করতে চাই। আমরা এতক্ষণ যে পড়াশোনাগুলো করলাম সেটা একটা গ্রাফের সাহায্যে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব এখন। আমরা জানলাম যে চার্লসের সূত্র বলে যে যখন পি স্থির থাকে তখন তাপমাত্রা এবং আয়তন পরস্পর সমানুপাতিক। তাপমাত্রা বাড়ালে আয়তন বাড়ে, তাপমাত্রা কমালে আয়তন কমে। তার মানে লেখা যায় ভি ইজ ইকুয়াল টু কেটি। আমরা যদি ভি কে ওয়াই চিন্তা করি এবং টি কে এক্স চিন্তা করি, যেহেতু টি বাড়াবো কমাবো সেই অনুযায়ী আয়তন বাড়বে কমবে, সেক্ষেত্রে এক্স হচ্ছে স্বাধীন রাশি, ওয়াই হচ্ছে অধীন রাশি। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস 0 এরকম একটা সরল রেখার সাথে আমরা কম্পেয়ার করতে পারি, যেখানে ঢাল হচ্ছে ওর একটা ধ্রুব সংখ্যা যেটা কিনা কে। তার মানে আমরা যদি ভি ইজ ইকুয়াল টু কেটি এইটার একটা গ্রাফ অঙ্কন করতে চাই তাহলে সেটা ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস 0 এই ধরনের একটা সরল রেখা আসবে। তো ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস 0 হোক আর ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি আসুক না কেন, অবশ্যই সেটা একটা স্ট্রেট লাইন তথা সরল রেখা নির্দেশ করে। এবং এখানে 0 থাকার ফলে আমরা বুঝতে পারতেছি যে এই সরল রেখাটা হবে মূল বিন্দুগামী। তার মানে আমার মূল বিন্দুগামী একটা সরলরেখা অঙ্কন করতে হবে, যেটা আমরা প্রথম স্লাইডেই দেখিয়েছিলাম, সেটা আমরা আবার ড্র করেছি এখানে। যে এখানে দেখো যে যদি এক্স অক্ষ বরাবর টেম্পারেচার নেওয়া হয় এবং ওয়াই অক্ষ বরাবর যদি আয়তন নেওয়া হয় তাহলে টেম্পারেচার বাড়ানোর ফলে আয়তন আস্তে আস্তে বাড়তে থাকবে, অথবা কোনো একটা টেম্পারেচার থেকে কমাতে থাকলে আস্তে আস্তে কমতে থাকবে, তবে সেটা অবশ্যই সরল রৈখিক হারে হবে এবং সেটা হবে অবশ্যই মূলবিন্দুগামী। এখানে দেখো খেয়াল করে যে আমাদের এই যে এক্স অক্ষ বরাবর যে টেম্পারেচার সেটা কিন্তু 0 ডিগ্রি থেকে শুরু হয়নি। কারণ কি? কারণ টেম্পারেচার শুরু হয় -273 ডিগ্রি সেলসিয়াস থেকে। আমরা এখানে ডিগ্রি সেলসিয়াস এককে টেম্পারেচার নিয়েছি জন্য -273 ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে প্রথম টেম্পারেচার, এখান থেকে শুরু। এরপরে আস্তে আস্তে টেম্পারেচার বাড়াতে 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 0 ডিগ্রি সেলসিয়াসে আমরা যেতে পারি এবং তারপরে আস্তে আস্তে বাড়াতে বাড়াতে সামনে আগাতে পারি। খেয়াল করে দেখো যে এই যে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এটাকে আমরা একদম এসটিপি বা স্ট্যান্ডার্ড টেম্পারেচার ধরির জন্য এই টেম্পারেচারের পরের অংশগুলোকে, পরের আয়তনগুলোকে আমরা সলিড লাইনে লিখেছি। 0 ডিগ্রি সেলসিয়াসের থেকে কম টেম্পারেচারগুলো এবং তার জন্য যে আয়তনটা তাকে আমরা ডট লাইন দিয়ে লিখেছি। কিন্তু এই ডট লাইন এবং সলিড লাইন মিলে কিন্তু একটা স্ট্রেইট লাইনই হয়েছে এবং যেটা কিনা মূলবিন্দুগামী। কারণ একদম শুরুতে যে টেম্পারেচার -273 ডিগ্রি সেলসিয়াস সেখানে কিন্তু তাত্ত্বিকভাবে আয়তনের মান 0 হয়ে যায়। এই যে -273 ডিগ্রি সেলসিয়াস এটাকে আমরা বলেছিলাম পরম শূন্য তাপমাত্রা। এই পরম শূন্য তাপমাত্রা যেহেতু মাইনাস মান আসতেছে 0 থেকে -273 পর্যন্ত, বিজ্ঞানী কেলভিন বলেছেন যে আমার স্কেলে কোনো মাইনাস টেম্পারেচার থাকবে না, অর্থাৎ সেলসিয়াসের সর্বনিম্ন টেম্পারেচার যেটা সেটাই আমার স্কেলের শুরু, অর্থাৎ কেলভিন স্কেলে সেটাই 0 কেলভিন, যেটা আমরা বিগত পর্বতেই বলেছিলাম। তাহলে এখান থেকে যদি আমরা 273 যোগ করি তাহলে আমরা 0 ডিগ্রি সেলসিয়াস পাবো, এখানে 273 যোগ করলে 273 কেলভিন পাবো। তার মানে আমি যদি টি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার পেতে চাই তার মানে আমাকে 273-এর সঙ্গে টি যোগ করতে হবে, তাহলে আমি কেলভিন পাবো। এবং এই কেলভিন স্কেলের টেম্পারেচারকে প্রকাশ করা হয় বড় হাতের টি দ্বারা এবং সেলসিয়াস স্কেলের টেম্পারেচারকে প্রকাশ করা হয় ছোট হাতের টি দ্বারা। এবং এই ছোট হাতের টি এবং বড় হাতের টির মধ্যে সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে বড় হাতের টি ইজ ইকুয়াল টু 273 প্লাস ছোট হাতের টি। এই সূত্রটা আমাদের কিন্তু পরবর্তীতে কাজে লাগতে পারে। অর্থাৎ যখন কোনো সেলসিয়াস স্কেলে টেম্পারেচার দেখব তাকে যদি কেলভিন স্কেলে আনা প্রয়োজন হয়, অর্থাৎ প্রয়োজন তো হবেই, কারণ ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করার জন্য আমাকে টেম্পারেচার অবশ্যই কেলভিন স্কেলে আনতে হবে। তাহলে আমি যখন সেলসিয়াস স্কেলে টেম্পারেচার পাবো তার সঙ্গে 273 যোগ করে নিয়ে আমরা কেলভিন স্কেলে বানাবো। চার্লসের সূত্র সম্বন্ধে আরও ক্লিয়ার ধারণা পেতে আমরা আরও কয়েকটা গ্রাফ সম্বন্ধে আলোচনা করব এবং সেটা হচ্ছে প্রথমে আয়তন বনাম তাপমাত্রা লেখচিত্র, যেটা আমরা বিগত আরও 2টা স্লাইডে কিন্তু এই আয়তন বনাম তাপমাত্রা লেখচিত্র অঙ্কন করেছিলাম, যে সেটা অবশ্যই মূলবিন্দুগামী একটা সরল রেখা হবে। এটা নিয়ে আলোচনা করার কিচ্ছু নেই। সেকেন্ড গ্রাফটাতে চলে যাচ্ছি। দেখো এটা হচ্ছে একটা আয়তন বনাম টেম্পারেচার লেখচিত্র, কিন্তু এটা হচ্ছে বিভিন্ন চাপে। দেখো তো যে চাপ যখন স্থির তখন কিন্তু এরকম আলাদা আলাদা আমরা গ্রাফ কিন্তু পাই, কিন্তু
চাপগুলো যদি কম বেশি হয়, অর্থাৎ P1 চাপে যত আয়তন শো করবে P2 চাপে কিন্তু তত আয়তন শো করবে না, অবশ্যই কম বেশি হবে, যেহেতু চাপ কমানো হচ্ছে বা বাড়ানো হচ্ছে। এখন চিন্তা করে দেখো, P1 যদি P2 এর থেকে বড় হয়, P1 বেশি হওয়া মানে চাপ বেশি হওয়া মানে আয়তন কমে যাওয়া। তার মানে P1 যদি বড় হয়, চাপ যদি P1 বড় হয়, তার মানে আয়তন কম শো করবে। অর্থাৎ নির্দিষ্ট একটা টেম্পারেচার, মনে করো এই টেম্পারেচারে এই চাপে যত আয়তন শো করবে, এই P2 চাপে কিন্তু তার থেকে বেশি আয়তন শো করবে, কারণ হচ্ছে P2 P1 এর থেকে ছোট। P2 এর থেকে P3 আরও বেশি আয়তন শো করবে, কারণ P3 P2 এর থেকে ছোট, কম চাপে বেশি আয়তন শো করে। এই কারণে P1 গ্রেটার দেন P2 গ্রেটার দেন P3 হলে গ্রাফগুলো আমরা এরকমভাবে পাবো। এরপরে V ডিভাইডেড বাই T বনাম T লেখচিত্র, অর্থাৎ আমরা তো জানি যে V ইজ ইকুয়াল টু KT, তার মানে V ডিভাইডেড বাই T ইজ ইকুয়াল টু K হয়, অর্থাৎ V ডিভাইডেড বাই T এই ভ্যালুটা অবশ্যই একটা ধ্রুব সংখ্যা, এবং ধ্রুব সংখ্যা যেহেতু, সেক্ষেত্রে মান যতই বাড়াও না কেন সেইভাবেই কিন্তু আমাদের এই V বাই T মানটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। কিন্তু এ কারণেই এই গ্রাফগুলো অবশ্যই এক্স অক্ষের সমান্তরাল হবে, যেহেতু কোনো বাড়বেও না কমবে না, সবসময় কনস্ট্যান্ট থাকবে। P1 এর থেকে P2 কম জন্য সেটা একটু বেশি আয়তন নিচ্ছে, এবং P2 থেকে P3 আরও কম জন্য সেটা আরও বেশি আয়তন শো করছে, যেটার কারণ আমরা একটু আগেই আলোচনা করলাম। এবার দেখো চার্লসের সূত্রের বিকল্প রূপ। আমরা চার্লসের সূত্র কিভাবে আসলো সেখান থেকে আমরা গ্রাফগুলো আলোচনা করলাম। এখন দেখো যে মনে করো 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে নির্দিষ্ট কোনো ভরের গ্যাসের আয়তন হচ্ছে V0, T1 এর সময় হচ্ছে V1, T2 সময় V2, T3 সময় V3, এভাবে অনেকগুলো টেম্পারেচারে অনেকগুলো আয়তন পাওয়া যায়। আমরা তো একটু আগে দেখিয়েছিলাম যে T1 টেম্পারেচার যদি বাড়ানো হয়, তাহলে নতুন আয়তন হয় V1 ইজ ইকুয়াল টু V0 1 প্লাস T1 বাই 273। একটু আগেই কিন্তু আমরা এটা দেখিয়েছিলাম, এই লাইনটাকে মার্ক করতে বলা হয়েছিল। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, 273 লসাগু নিয়ে 273 প্লাস T1 ডিভাইডেড বাই 273 লিখতে পারি। এই যে 273 প্লাস T1, এটাই তো T1 ইজ ইকুয়াল টু 273 প্লাস T1, এটাই হচ্ছে সেলসিয়াস স্কেল থেকে কেলভিন স্কেলে আসার নিয়ম ছিল। তো এইটা দেখে আমরা বুঝলাম তো এটা হচ্ছে কেলভিন স্কেলের পরিমাণ, যেটা কিনা বড় হাতের T1 দ্বারা লেখা যাচ্ছে। তার মানে T1কে যদি আমরা এদিকে ভাগ করে দেই, V1 বাই T1 ইজ ইকুয়াল টু V0 বাই 273। এটা হচ্ছে T1 টেম্পারেচার আমি বাড়াইছি, যার ফলে এই জিনিসটা আমরা এখান থেকে পেলাম। এখন দেখো T2 টেম্পারেচারের ক্ষেত্রে কি হবে, একই রকম হিসাব নিকাশ। যে T2 টেম্পারেচারে নতুন আয়তনটা হবে এরকম, সেখান থেকে আমি পাবো 273 প্লাস T2 মানে আমরা লিখতে পারি বড় হাতের T2, অর্থাৎ কেলভিন স্কেলের T2। সেখান থেকে T2টাকে দিকে পাঠাই দিয়ে V2 বাই T2 ইজ ইকুয়াল টু V0 বাই 273। একই ক্যালকুলেশন যদি আমি T3 T4 এর জন্য করি, তখনও কিন্তু V3 বাই T3 ইজ ইকুয়াল টু V0 বাই 273। সবসময় কিন্তু আমি এই V0 বাই 273 পাবো, কারণ আমরা একদম প্রথম দিকেই বলেছিলাম যে আয়তন বাড়বে আদি আয়তনের 1/273 পরিমাণ। এই পরিমাণ বাড়বে অথবা কমবে, প্রতি 1 ডিগ্রি বাড়ানো বা কমানোর ফলে এই পরিমাণ আয়তন বাড়বে অথবা কমবে। তাহলে দেখো যে আমরা কিন্তু এই মানটাই বারবার পাচ্ছি। তাহলে আমরা লিখতে পারি যে V1 বাই T1, V2 বাই T2, V3 বাই T3, V3 বাই T3 এইভাবে যতগুলোই নিই না কেন সবসময় সেই মানটা V0 বাই 273 পাবো। এবং সেখান থেকে আমরা বলতে পারি যে এই মানটা V0 বাই 273 অবশ্যই ধ্রুব সংখ্যা, কারণ V0 কতটুকু সেটা আমার জানা ছিল, আদি আয়তনটা জানা ছিল অবশ্যই। তার মানে এটা একটা ধ্রুব সংখ্যা যেহেতু, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে V ডিভাইডেড বাই T সেটা হচ্ছে একটা ধ্রুব সংখ্যা। তার মানে V সমান সমান KT, V সমানুপাতিক T। অর্থাৎ যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেখানে কিন্তু আবার ফেরত আসতে পারলাম এই কনসেপ্ট দ্বারা। সর্বশেষ স্লাইড এই ভিডিওর, তাপমাত্রা এবং ঘনত্বের মধ্যে সম্পর্ক আমরা বের করব। চিন্তা করে দেখো যে একটা পাত্রের মধ্যে যে পরিমাণ গ্যাসীয় পদার্থের অণুপরমাণু আছে, তার মধ্যে যদি আমরা টেম্পারেচার বাড়ায় দিলে কি হবে, আয়তন বেড়ে যাবে। টেম্পারেচার বাড়াইলে আয়তন বেড়ে যায় সেটা আমরা জানি, কিন্তু ঘনত্বের সাথে আয়তনের কি সম্পর্ক আমরা জানি, D ইজ ইকুয়াল টু M/V, ভর ভাগ আয়তন। তাহলে আয়তন যদি বেড়ে যায় তার মানে এই পুরো ভাগফলটা অবশ্যই কম হবে, তার মানে D হয়ে যাবে কম।
একইভাবে আমি যদি টেম্পারেচার কমায় ফেললে আয়তনও কমে যাবে। আয়তন যদি কমে যায়, তার মানে হর যদি কমে যায়, তাহলে পুরো ভাগফলটা বা পুরো মানটাই কিন্তু বেশি হয়ে যাবে, তার মানে ঘনত্ব বেড়ে যাবে। অর্থাৎ আমরা সূত্র এস্টাবলিশ করা ছাড়াই আমরা শুধুমাত্র বেসিক কনসেপ্ট থেকে বলতে পারতেছি যে টেম্পারেচার বাড়াইলে ঘনত্ব কমে, টেম্পারেচার কমাইলে ঘনত্ব বাড়ে। অর্থাৎ টেম্পারেচার এবং ঘনত্ব পরস্পরের ব্যস্তানুপাতিক সম্পর্ক। সেটা যদি আমরা এখন গাণিতিক সমীকরণের সাহায্যে ব্যাখ্যা করি, আমরা জানি ভি সমানুপাতিক টি, সেখান থেকে বলা যায় ভি ইজ ইকুয়াল টু কেটি। ভি মানে আমরা জানি এম ডিভাইডেড বাই ডি, এম ডিভাইডেড বাই ডি লেখার পরে আমরা সেখান থেকে ডি ইজ ইকুয়াল টু কী হয় সেটা বের করলাম, সেটা দেখা যাচ্ছে এম বাই কে টি আসতেছে। তাহলে এই এম বাই কে এই মানটা তো অবশ্যই ধ্রুব সংখ্যা, এম ভর সেটা ধ্রুব সংখ্যা, কেও অবশ্যই ধ্রুব সংখ্যা থাকলে আমরা এটাকে 1/t এখানে লিখে বলতে পারি ডি সমানুপাতিক 1/t, অর্থাৎ ঘনত্বের সাথে তাপমাত্রার সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে ডিটি সমান সমান, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ডিটি সমান সমান এম বাই কে, যেটা কিনা একটা ধ্রুব সংখ্যা। তার মানে বলা যায় D1 T1, D2 T2, D3 D3, এভাবে যতগুলোই নির্ণয় কেন সেটা অবশ্যই এম বাই কে এরকম একটা ধ্রুব সংখ্যা পাওয়া যাবে।